এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। সকাল থেকে বিজেপির কর্মীরা বলছিল বিহার তো সির্ফ ঝাঁকি হ্যায়, বঙ্গাল অভি বাকি হ্যায়। অঙ্গে এসেছে, কলিঙ্গে এসেছে, এবার আসবে বঙ্গে। আর ঠিক রাত 7:55-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ভাষণ শেষ করলেন এই কথাই বলে যে এবার বাংলা থেকে জঙ্গল রাজ উপড়ে ফেলব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথাও বললেন যে বাংলা থেকে জঙ্গল রাজ উপড়ে ফেলার যে প্রসেস, যে যুদ্ধ, সেই যুদ্ধটা, সেই পথটা প্রশস্ত হচ্ছে বিহারের এই জয় থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে একের পর এক বক্তব্যগুলো, সেগুলো তো আমরা শোনাবই রাত 9টার সময়, কিন্তু তার আগে একটাই স্লোগান। অনেকগুলো জিনিস নিয়ে অনেকে অনেক কাটাছেড়া করেছে, কিন্তু এবার বিজেপির যারা কার্যকর্তারা রয়েছেন বিহারে, যারা জাতীয় স্তরে নেতারা রয়েছেন, তারা একটাই কথা বলছেন যে বিহারে যে জিতব সেটা আমরা জানতাম। আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য বাংলা। বাংলাতে এবার জিততেই হবে, জিতবেই বিজেপি। সকাল থেকে আমাদের প্রতিনিধি সন্তু পান পরপর এই বিহার তো সির্ফ ঝাঁকি হ্যায়, বঙ্গাল অভি বাকি হ্যায়, এটা সকাল থেকে আমাদের প্রতিনিধি বলে গেছে। কারণ বাংলার মানুষ নয়, বিহারের মানুষও এই আবেগটা বোধহয় প্রতিফলিত করার চেষ্টা করছিল। তিনটে জিনিস। এক, অপ্রতিরোধ্যভাবে বিজেপি এগিয়ে গেল। এই হাওয়া, যে হাওয়া ঝড়ের রূপ নেয়, এবং তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভয় পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ভয় পেয়েছেন। আমার কাছে খবর আছে তৃণমূল সূত্রে অভ্যন্তরীণ আলোচনায় তৃণমূল কংগ্রেস এটা ঠিক করেছে যে আরও বেশি করে ভর্তুকির রাজনীতি করতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভয় পাচ্ছেন যে বিহারের মডেল যদি বাংলায় চলে আসে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন, তৃণমূল কংগ্রেসের যে সাইনবোর্ড, সেই সাইনবোর্ডও পাওয়া যাবে না। যেভাবে আরজেডির সাইনবোর্ড বা কংগ্রেসের সাইনবোর্ড হাওয়া হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন 202, এনডিএ 202, মহাগঠবন্ধন 35, তার মধ্যে আরজেডি ডাবল ফিগারও ক্রস করতে পারছে না, এমন একটা জায়গায় কংগ্রেস একেবারে ব্যাকফুটে চলে গেছে। প্রশান্ত কিশোরকে নিয়ে অনেকে অনেক কথা বলছেন, কিন্তু প্রশান্ত কিশোর সত্যিই কি হেরেছেন? সত্যিই কি গোল্লা পেয়েছেন? না, প্রশান্ত কিশোর নোন অ্যান্ড আননোন অ্যালায়েন্স, অর্থাৎ প্রশান্ত কিশোর ড্যামেজ করে দিল আরজেডির, ড্যামেজ করে দিল রাহুল গান্ধীর। প্রশান্ত কিশোর শিক্ষিত বিহারীদের ভোট, সেই শিক্ষিত বিহারীদের ভোট সেটা কেটে নিল। প্রশান্ত কিশোর প্রত্যেকটি সম্প্রদায়ের ভোট অল্প অল্প করে কেটে নিল। অনেক জায়গাতে প্রশান্ত কিশোর 3 নম্বর পজিশনে। এর পাশাপাশি তেজ প্রতাপ কে লালু প্রসাদ যাদবের বড় ছেলে। তেজ প্রতাপ খুব নির্দিষ্টভাবে যাদবদের যে ভোট, সেই ভোট কেটে নিল। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বারবার বলছিলেন, এই পরিবারবাদের রাজনীতি, সেটা বন্ধ হচ্ছে, ধ্বংস হচ্ছে। অনেকে অনেক কথা বলছেন, কিন্তু তিনটে মেন পয়েন্ট, যে মেন পয়েন্টগুলো আসলে ভয় ধরাবে তৃণমূল কংগ্রেসকে, তিনটে মেন পয়েন্ট, যে পয়েন্টগুলো আসলে ভয় ধরাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের পলিটিক্সে। এক, হিন্দু ভোট বেনজির ভাবে একত্রিত হয়েছে। 2, একেবারে মাটির মানুষ যারা, তারা এবার দেখতে পেয়েছেন যে আমাদের দেশ এখন এমন একটা পর্যায়ে রয়েছে যেখানে বহির্শত্রু আক্রমণ করছে,
2.5 ফ্রন্টের লড়াই আমরা লড়ছি। বাইরে থেকে অনেকে আক্রমণ করছে, আর ভেতরেই টুকরে টুকরে গ্যাং রয়েছে, ভেতরেই অনেকে রয়েছে যারা পেহেলগাঁওকে সমর্থন করেছে। সুতরাং এদেরকে রুখে দিতে পারবে একমাত্র নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী ব্র্যান্ডে এই মুহূর্তে গোটা দেশ ভোট দিচ্ছে। বাংলাও কি নরেন্দ্র মোদী ব্র্যান্ডে ভোট দেবে? কারণ বিজেপি বাঘভাল্লুক নয়, এটা বাঙালিরা বুঝতে শুরু করেছে, সংখ্যালঘুরা বুঝতে শুরু করেছে। আমি একটা চিত্র দেখাবো। এই গামছার পলিটিক্স, ভারতে এই গামছার পলিটিক্সটা একটা সময় সমাজতান্ত্রিক বা বামপন্থী যারা, তাদের যেন একচেটিয়া ছিল। এই গামছার পলিটিক্সটা একটা সময় আপনি দেখবেন যে যত বামপন্থী নেতা তারা এই গামছার পলিটিক্সটা করত। আর আমি নাম করছি না, সেই অত্যন্ত লাক্সুরিয়াস এমপি, মহিলা এমপি, যে দেশের বিভিন্ন তথ্য লিক করেছে বলে অভিযোগ রয়েছে, যে হাতে গুচির ব্যাগ নিয়ে ঘোরে, বা রাহুল গান্ধী, যে রাহুল গান্ধীকে অনেকে কটাক্ষ করে বলে টাউল বেবি। এই টাউল বেবি হোক বা এই এমপিরা, তারা নির্দিষ্টভাবে এই যে গামছার পলিটিক্স, সেই গামছার পলিটিক্স কোনোদিন করেনি। আর যতটুকু করেছে শুধুমাত্র ফটো অপ বা ছবি তোলার জন্য করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমি পুরনো ছবিও দেখাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে গাড়ি থেকে যখন নামলেন, তখন গামছা উড়িয়ে সবাইকে বার্তা দিলেন, এবং ওপার থেকে যারা বিহারিরা রয়েছে তারাও গামছা উড়িয়ে বার্তা দিল, রেসিপ্রোকেট করলো। ঠিক এই জিনিসটাই প্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন, ঠিক এই জিনিসটাই স্টেজে উঠে নরেন্দ্র মোদী করলেন। বিহারকে মানুষ চেনে পরিযায়ী শ্রমিকের জন্য, বিহারকে মানুষ চেনে গামছা পরে মাখানার খেতে সারা দিন সারা রাত খেটে কাজ করার জন্য। আজকে যারা মাঠে কিষান, কলে মজুর, স্কুল কলেজের নজওয়ানের কথা বলে, তারা একটা পয়েন্টের পর নিজের দেশের কিষানের জন্য আর কথা বলছে না, তারা প্যালেস্টাইনের কিষানের জন্য অনেক বেশি কথা বলছে। আজকে যারা কলে মজুর, সেই মজদুরদের জন্য যারা একটা সময় কথা বলতো, তারা এখন অনেক বেশি জর্জ সোরোসের ডিপ স্টেটের জন্য কথা বলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তা, যে বার্তাটা আমি ছবিটা আরেকবার দেখাবো ফুল ফ্রেমে, গামছা পলিটিক্স, গামছা দিয়ে এই বার্তাটা দেওয়া যে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আমি টাওয়েল বেবি নই, আমি গুচি নই, আমি দামি ব্যাগ এবং বিদেশ যাত্রা নই, আমি তোমাদের মতন করেই তোমাদের রাজ্যে থাকবো এবং তোমাদের দুর্দশা দূর করব। অনেকে এসেছে, অনেকে গেছে, কিন্তু বিহারের উন্নয়ন অনেকেই করতে পারেনি। নেতারা নিজেদের পকেট ভারী করেছে। আখেরে কি হলো? বিজেপি এবার যদি খোলা হাতে ব্যাটিং করে বা করার সুযোগ পায়, যদি জোট রাজনীতির কোনো বাধ্যবাধকতা না থাকে, তাহলে অনেক কিছু হতে পারে যেটা আমাদের জন্য ঈর্ষার কারণ হবে। কারণ আমরা দেখেছি ওড়িশায় কি পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে, আমরা দেখেছি কি পরিমাণ ডেভেলপমেন্ট অসমে হচ্ছে। অঙ্গ বঙ্গ কলিঙ্গে একটা সময় বঙ্গ সবচেয়ে বেশি ক্ষমতাধর ছিল, সবচেয়ে বেশি তার সম্পদ ছিল। অদ্ভুতভাবে বঙ্গ পিছিয়ে যাচ্ছে। বাংলায় কি এবার ডাবল ইঞ্জিন সরকারই একমাত্র পথ দেখাতে পারবে? এবং তার থেকেও বড় কথা, বিহার নেপাল লাগোয়া একটি রাজ্য। নেপাল যে দুটো রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে, অর্থাৎ উত্তরপ্রদেশ এবং তার পাশাপাশি বিহার, এই দুটো জায়গা নির্দিষ্টভাবে এই মুহূর্তে বিজেপির দখলে, রাষ্ট্রবাদীদের দখলে। কিন্তু বাংলায় সত্যি কি এই আনসারুল্লাহ বাংলার দাপাদাপি চলবে? সত্যি কি আল কায়দার এই মডিউল চলবে? না বাংলায় রাষ্ট্রবাদীরা নিজেদের যে আধিপত্য, সেই আধিপত্য বিস্তার করতে পারবে? অনেকে ভয় পাচ্ছে যে বাংলা হয়তো মুসলিম ডমিনেটেড হয়ে যাবে, বাংলা হয়তো সংখ্যালঘুদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাবে, এবং একটা সময় হয়তো বিভিন্ন ধর্মীয় আইন, সেই আইনই এই বাংলার জেলায় জেলায় প্রতিষ্ঠিত হবে। এটা ভয়ের কারণ হচ্ছে পূর্ব ভারতের মানুষজন এটা ভয় পাচ্ছেন। সত্যি কি এই ভয়ের কারণটা ছিল? যারা রয়েছেন তাদের সাথে এক এক করে আলাপ করে নেব। ঝন্টু বড়াইক রয়েছেন, নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন,
শুভম ব্যানার্জি বামপন্থী রয়েছেন এবং নীলাভও রয়েছেন এই মুহূর্তে। তার পাশাপাশি এই মুহূর্তে আমার সাথে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা, এবং সন্ময় বন্দ্যোপাধ্যায়। আমি প্রত্যেকের কাছে যাব। আমি প্রথমে নীলাভ দিদা আপনার কাছে যাচ্ছি। খুশ তো বহুত হোগে, তো আপনি বারবার বলে যাচ্ছিলেন 150+। না, আমি বলেছিলাম আপনি আমার ফেসবুক পোস্ট দেখুন 180+। 180, এটা তো আরো বেশি। প্রত্যেক এই মন্তব্যের পর প্রচুর বিদ্রুপ সহ্য করতে হয়েছে ময়ূক। আমি আজকে আপনার স্টুডিও এসে বলে যাচ্ছি, বাংলায় যদি এসআইআর ঠিকভাবে হয়, ভারতীয় জনতা পার্টি অন্তত 180টা আসন এখানে পাচ্ছে। তফাৎ কি করে দিল ওখানে? তফাৎ হয়েছে দুটো জিনিসে। একটা, মহিলাদের ভোট। এবার 71.6% মহিলা ভোট দিয়েছে, মহিলা ভোটার, যেখানে পুরুষ ভোটার হচ্ছে 62.8%। এই যে 9% তফাৎ, এবং যেভাবে মহিলাদের সুরক্ষা দেওয়া হয়েছে জঙ্গল রাজ থেকে, অতীতের জঙ্গল রাজ থেকে, এবং মহিলাদের ক্ষমতায়ন হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে, তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া, তাদের কর্মক্ষেত্রে যেভাবে তাদের ক্ষমতায়ন হয়েছে, এটা একটা তফাৎ করে দিয়েছে। এবার এই জঙ্গল রাজ কিন্তু পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে, যেখানে সরকারি হসপিটালে কর্তব্যরত চিকিৎসককে খুন করে, ধর্ষণ করে বা ধর্ষণ করে খুন করে পুলিশের সিভিক ভলেন্টিয়ার। এই দৃশ্য আমরা দেখছি। সুতরাং জঙ্গল রাজের ইস্যুটা বিহারে যতটা প্রযোজ্য, পশ্চিমবঙ্গ একইভাবে প্রযোজ্য হতে পারে ভবিষ্যতে। দ্বিতীয়ত হচ্ছে এসআইআর এর ফলে, ভুয়ো ভোটারদের নাম বাদ যাওয়ার ফলে এনডিএর আসন, যারা ভুয়ো ভোটের ওপর অতটা নির্ভরশীল নয়, সম্ভবত অনেকটা এগিয়ে গেছে। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি ময়ূক, আমি 2001 আর 2024 যদি দেখি, 2002-তে লাস্ট এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গে পপুলেশন বেড়েছে 31% আর ভোটার বেড়েছে 56%। এটা কোনো লজিক দিয়ে এক্সপ্লেন করা যায় না। যদি ভোটারও 31% বাড়ে, তাহলে অন্তত 1,23,00,000 লোকের নাম বাদ যাওয়া উচিত পশ্চিমবঙ্গে এই এসআইআর থেকে। আর পশ্চিমবঙ্গে 2024-এর নির্বাচনে তৃণমূলের সাথে বিজেপির ফারাক হচ্ছে 43 লাখ। সুতরাং যদি এসআইআর ঠিকভাবে হয় এবং মহিলারা যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে, পশ্চিমবঙ্গে 180+ আসন, সময়ের অপেক্ষা বিহার সম্ভবত সেদিকেই দিক নির্দেশ করে। এবং কোথাও কেন বডি ল্যাঙ্গুয়েজটা, আমি বিজেপি নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ হোক বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বডি ল্যাঙ্গুয়েজটা অদ্ভুতভাবে আমি দেখছিলাম যে বিহার নিয়ে এখন আর কেউ চিন্তিত নয়। মানে বিহারের রেজাল্টটা এক্সপেক্টেড ছিল, কত আসনে জিতবে বা একটা লজ্জাজনক ব্যাপার হবে কিনা 5-6টা আসনে জেতা, এরকম একটা পরিস্থিতি ছিল। সকাল থেকে আমি সেই প্রতিক্রিয়াগুলো শোনাবো। সকাল থেকে বিজেপি কর্মী নেতা বিহারে হোক বা দিল্লিতে হোক, তারা একটাই কথা বলছে, দাদা আপ লোক বাঙ্গাল সে আয়ে হ্যাঁ, আপনারা বাংলা থেকে এসছেন, বাংলায় কিন্তু এবার বিজেপি আসছে, বিহারে এসছে মানে বাংলায় আসবেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিজের ভাষণ 7:55 শেষ করলেন, যখন শেষ 2 মিনিট নিজের ভাষণ ভারত মাতা কি জয় বলার আগে রাজনৈতিক কথা যে 2 মিনিট, শেষ 2 মিনিট বলেছিলেন, সেটা পুরোপুরি বাংলা নিয়ে, এবং খুব অদ্ভুতভাবে বললেন। গঙ্গা লাগোয়া যে রাজ্যগুলো রয়েছে, তা সে বেনারস হোক, উত্তরাখণ্ড হোক, একেবারে ধরে 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 বিহার হোক, শেষ হবে এবার গঙ্গা সাগরে বোধহয়। সবটা বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন শুনি। आज भाजपा की हर सफलता का आधार उसका कार्यकर्ता ही है, और अब आज की इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, उड़ीसेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। और हां, गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी।
দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন আমার সাথে। দীপাঞ্জন দা, জঙ্গলরাজ, রাজনীতি, রাকচা এই সমস্ত কিছু থাকবে, কিন্তু আমরা রিপাবলিক বাংলায় একমাত্র যে কথাগুলো বলে যাচ্ছি, মিনমিনে মিডিয়া এই কথাগুলো বলছে না। বাংলা বা বিহার বা আসাম বা এই নর্থ ইস্টের রাজ্যগুলোতে রাষ্ট্রবাদী সরকার গঠন হওয়াটা এখন সময়ের দাবি। তার কারণ যদি এখানে আনসারুল্লাহ বাংলা বেশি দাপাদাপি করে, যদি এখানে কিছু মানুষ অকারণে ভারতের সেনাবাহিনী, ভারতের সেন্ট্রাল ফোর্সেস, ভারতের একের পর এক ইনস্টিটিউশন তাকে আক্রমণ করে, মানে আমি তো স্তম্ভিত হয়ে যাই। আমরা এখন আর রিয়্যাক্টও করি না, কেন্দ্রীয় বাহিনীকে ঠাঁটিয়ে চোর মারছে বাংলার একটি গ্রামে। মানে এ দৃশ্য অকল্পনীয় অন্য রাজ্যে। আমরা খুব ক্যাজুয়ালি নিচ্ছি, আমরা খুব ক্যাজুয়ালি, আমি ভেবেছিলাম যে খুব ক্যাজুয়ালি নিচ্ছি যখন ভারতীয় সেনাবাহিনীকে মস্করা করা হয়। ও আমাকে দেখে 100 জন ভারতীয় সেনাবাহিনী পালিয়ে গেল, 200 জন। আমি অবাক হই যে সত্যিই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগুলো দেখছেন না? সত্যিই কি এনএসএ চিফ অজিত ডোভাল এগুলো দেখছেন না? সত্যিই কি ভারত রাষ্ট্রকে যারা রক্ষা করছেন তারা বুঝতে পারছেন না যে ক্রমশ এই গজওয়াতুল হিন্দের যে কথা বলা হচ্ছে বাংলাদেশে বসে, বাংলাদেশ থেকে যে বৃহত্তর খিলাফত প্রতিষ্ঠা হওয়ার কথা বলা হচ্ছে দীপাঞ্জন দা, সেটা সর্বপ্রথম কোপটা পড়বে বাংলায়। নেপাল লাগোয়া দুটো জায়গা আমাদের জন্য এখন খুব সেন্সিটিভ, নেপাল এবং বাংলাদেশ। নেপাল লাগোয়া যে দুটো রাজ্য আছে, উত্তরপ্রদেশ এবং বিহার, সেখানে খুব কড়া দুটো রাষ্ট্রবাদী সরকার এবং তার মাথা বসছে। বাংলায় কোথাও যেন মনে হচ্ছে বাংলাদেশের যে আনসারুল্লাহ বাংলা হোক বা লস্করে তয়বা হোক, হিজবুল মুজাহিদ্দিন হোক, তারা মনে করছে তাদের জল হাওয়া পাবে, তাদেরকে কেউ কিছু বলবে না, এরকম একটি সরকার বাংলায় রয়েছে। এই সরকার যদি থাকে 2026-এও, তাহলে তো 2027-28-এর মধ্যে যে বৃহত্তর খিলাফত প্রতিষ্ঠার যে প্ল্যান বারবার মৌলবাদী এবং জঙ্গিরা বলে, সেটার ফার্স্ট ভিকটিম হব আমরা। দেখো ময়ূক, প্রথমে আমি একটা কথা বলি, নিঃসন্দেহে তোমার এই সাবজেক্টে আমার আসছি। আজকে আমি কথা বললাম সুজিত কুমার বলে আমার জেএনইউর এক পুরনো বন্ধু ছাত্র, আগে কলকাতাতে চিফ কমিশনার ইনকাম ট্যাক্স ছিল, এবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন বরগোহান থেকে, 42,000 ভোটে জিতেছেন। আমি ওকে ফোন করে যখন কংগ্রেচুলেট করলাম, কি বললো জানো? कि दादा एक टाइम होता था कि जब बिहार हम बंगाल की तरफ देखते थे, अब बंगाल को बोलिए बिहार की तरफ देखे। আমরা ইলেকশনে জিতলাম না সেগুলো পরে, একটা খবর শুনেছেন যে কোন প্রার্থী বা কোন বিজেপি সমর্থক বা কোন আরজেডি সমর্থক, বিরোধী সমর্থক কেউ একটা থাপ্পড় খেয়েছে? একটা ভোটে একটা বুথেও পুনর্নির্বাচনের ঘোষণা হয়েছে? এটা বাংলা কেন পারে না? এটা কিন্তু আমাদের জানতে হবে, এটা আমাদের বুঝতে হবে, এবং কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এবার এটা বুঝতে হবে। দ্বিতীয়ত, যেটা সে বহু পুরনো ক্লিশে একটা কথা আছে যে দুর্গে ঢুকতে গেলে দুর্গের দরজাটা ভেতর থেকেই খুলতে হয়, বাইরে থেকে খোলে না। এবার ভারত সরকারকে এবার এটাকে বুঝতে হবে। আর যেটা তুমি বলছো 27-28, আমি বহুদিন ধরে তোমার চ্যানেলে বলে যাচ্ছি, আবার রিপিট করছি, প্রতি কটা বাঙালি আজ শুনুন, যদি আবার এই সরকার ফিরে আসে বাংলার জঙ্গলরাজ, যেটা বিহারের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। আমরা উত্তরপ্রদেশে জঙ্গলরাজ দেখেছিলাম, যেখানে মুক্তার আনসারি, আতিক মাহমুদরা জঙ্গলরাজ চালাচ্ছিল, যেখানে মুখ্যমন্ত্রী অখিলেশ আর মুলায়ম আতিকের মতো মাফিয়ার পায় কুকুরের পা ধরছিল, এবং যোগীজি বলেছিলেন মিট্টি মে মিলা দুঙ্গা আর মিলা দিয়া। বিহারে শাহাবুদ্দিন দেখেছি, আর আমাদের বাংলায় কি দেখছি? অভয় হত্যাকাণ্ডের কথা বলছিলেন। হত্যাকাণ্ড অনেক হয়, কিন্তু দেখেছেন রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান, পুলিশ প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে হত্যাকারীকে বাঁচাতে। এবার এইগুলো যদি বন্ধ না হয়, এই পশ্চিমবঙ্গ 2026-এ মে মাসের পরে যদি এই জঙ্গলরাজ ফিরে আসে, 6 মাসের মধ্যে তার কন্ট্রোল নিয়ে নেবে এই আল কায়দা, আনসারুল্লাহ বাংলা, জসিমউদ্দিন রহমানি, যিনি অলরেডি বাংলার মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন পূর্ব পাকিস্তানে জয়েন করতে। এটা আমাদের কেন্দ্রীয় সরকারকে এখন এই জায়গায় যেতে হবে। কেন্দ্র রাজ্য সম্পর্ক থাকুক, তার থেকে বড় সংবিধান, তার থেকে বড় হচ্ছে দেশের রাষ্ট্রীয় সুরক্ষা। ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষা বিপন্ন হবে কারণ দরজা খুলে দেবে বাংলা থেকে
এই সন্ত্রাসবাদীদের জিহাদিদের দরজা খুলে দেবে, এটা বাংলাকে বন্ধ করতে হবে। যদি বিহার পারে আমরা কেন পারবো না? সমস্ত বিজেপির কার্যকর্তা, নেতা, যত কর্মী সবাইকে বলি, আজকের দিনটা আপনারা আনন্দ করুন, কাল থেকে ঝাঁপিয়ে পড়ুন। এটা আমাদের সনাতনী হিন্দুদের, রাষ্ট্রবাদের পূজারীদের, ভারতের জনগণের আমাদের জন্য শেষ ধর্মযুদ্ধ। আই রিপিট, শেষ ধর্মযুদ্ধ। এরপর আমরা সুযোগ পাবো না। বাংলার উন্নতিকে আনতে হবে, কিন্তু দেশকে আগে বাঁচাতে হবে। এই সরকার যদি তৃণমূলের সরকার আসে, বাংলা ধ্বংস হয়ে যায়। সে কংগ্রেস, সিপিএম ওদের সঙ্গে থাকুক, মহাশূন্যে চলে গেছে, আরো মহাশূন্যে অন্তরিক্ষে চলে যাবে, কিন্তু দেশটাকে বাঁচানো যাবে না। আমাদের কিন্তু কালকে সকাল থেকেই ঘুরে দাঁড়াতে হবে। উৎসব শেষ, এবার সংগ্রাম শুরু, আর শেষ ধর্মযুদ্ধ। ময়ূক একদম একদম দীপাঞ্জন দা, আপনি একটু আমাদের সঙ্গে থাকুন। আমি একবার দেখাবো যে সকাল থেকে আমি বারবার বলছি একটা স্লোগান যেন ভারত নিজেই বাংলার জন্য তৈরি করে দিল, বিহার তো সির্ফ ঝাঁকি হ্যায়, বাংলা अभी बाकी है। দেখুন, বিহারের পর পশ্চিম বাঙ্গাল কি বাড়ি, পশ্চিমবঙ্গের এবার হচ্ছে পালা, এমনটাই বলছেন। বিহারকে বাদ, বিহারকে বাদ, পশ্চিম বাঙ্গাল। এই মুহূর্তে আমি কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। এই মুহূর্তে আমি বলছি, বিহার তো জিতে গিয়েছেন, এবার বিহারের পর কি হবে? বিহারের পরে বাংলায় মোদিজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। আমি ত্রিপুরা থেকে, আমরা ত্রিপুরায় সিপিএম কে উৎখাত করেছি, এবং আমি বলতে পারি আগামী দিনে যে বিধানসভা নির্বাচন, আমি সেই ছবি দেখতে পাচ্ছি, ওয়াসিম আহমেদ সেই ছবি দেখাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করব। বিজেপি কর্মী সমর্থকরা উচ্ছ্বসিত, তারা বলছেন যে বিহারের পর বিহারকে বাদ, বিহারকে বাদ, বিহারকে বাদ। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে বিজেপি কর্মী সমর্থকরা উচ্ছ্বসিত। দেখো স্লোগানটা শোনো, বাকি এখানে শোনা যাচ্ছে যে বাঙ্গাল আভি বাকি হ্যায়। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি। বিহারের পর बंगाल की बारी, बंगाल की अब की बारी बंगाल की बारी। बिहार अभी जीता है। बंगाल, बंगाल इस बार बंगाल में भारतीय जनता पार्टी की पूर्ण बहुमत की सरकार है। ममता दीदी तो कह रही है भाजपा नहीं जीत पाएगी। मैं कहता हूँ 100% ममता दीदी जाएगी, कमल खिलेगी, कमल खिलेगी, कमल खिलेगी, कमल कहाँ? बंगाल में, बंगाल में ममता दीदी जाएगी, कमल जाएगी, ममता दीदी जाएगी, कमल खिलाए, हम खिलाएंगे। बिहार कौन? बंगाल की बारी, बंगाल की अब की बारी बंगाल की बारी। बिहार अभी जीता है। बंगाल, बंगाल इस बार बंगाल में भारतीय जनता पार्टी की पूर्ण बहुमत की सरकार है। ममता दीदी तो कह रही है भाजपा नहीं जीत पाएगी। मैं कहता हूँ 100% ममता दीदी जाएगी, कमल खिलेगी, कमल खिलेगी। মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্বদের মধ্যে থেকে गौरव भाटिया हमारे संगे रही। गौरव जी, बहुत बहुत स्वागत है आपको रिपब्लिक बांग्ला में। पहले तो इतनी बड़ी एक जीत, ये सिर्फ बिहार का जीत नहीं है, এটা বাংলারও জয়। আপনারা বলছেন बिहार तो सिर्फ झांकी है, बांग्ला अभी बाकी है। क्या होने वाला है बंगाल में? बहुत बहुत धन्यवाद, आभार, बिहार की जनता का भी आभार। और श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में बिहारियों ने मोहर लगाई है और कहा है सबसे विश्वसनीय नेता कोई है पूरे विश्व में तो नरेंद्र मोदी जी हैं, और नीतीश कुमार जी के सुशासन पे मोहर लगी है। और मैं ये भी कहना चाहूँगा, क्योंकि आपने पूछा है, और आर बांग्ला बहुत देखा जाता है पूरे भारत में और पश्चिम बंगाल में, तो मैं इतना कहूँगा बिहार में तो 3/4 बहुमत हमारा आ रहा है। अगली बारी पश्चिम बंगाल की है। पश्चिम बंगाल में जो गुंडा राज चल रहा है, महिलाओं का उत्पीड़न हो रहा है, युवाओं की अनदेखी हो रही है और केवल सांप्रदायिक राजनीति हो रही है, उसका खात्मा भी कोई करेगा तो वो भारतीय जनता पार्टी है। गौरव जी, अगर 1, 2, 3 करके, इफ आई आस्क यू 3 पॉइंटर्स, सक्सेस के पीछे 3 मुख्य भूमिका क्या क्या है? बिहार में जीत के पीछे 3 फैक्टर्स क्या क्या है? सबसे पहला
सबसे पहला नेतृत्व, एक तरफ सुशासन, क्लीन इमेज, गुड गवर्नेंस, नरेंद्र मोदी जी और साथ में नीतीश कुमार जी, और दूसरी तरफ भ्रष्टाचारी, नौवीं फेल, वंशवादी, सांप्रदायिक राजनीति करने वाले तेजस्वी यादव और राहुल गांधी। दूसरा फैक्टर हमारा नेतृत्व और समन्वय। आप देखिए हमारा समन्वय कैसा था। अमित शाह जी रणनीति बना रहे थे, ग्राउंड पर मेहनत कर रहे थे। हमारे राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा जी किस तरह से पूरे हमारे एनडीए गठबंधन को जोड़े हुए थे, और दूसरी तरफ राहुल गांधी एसआईआर का मुद्दा उठा रहे थे जो जमीन पर मुद्दा नहीं था। तेजस्वी यादव, शहाबुद्दीन अमर रहे के नारे लगा रहे थे। ये लोग गंभीर नहीं थे। और तीसरी बात जो मैं कहूंगा, एक सकारात्मक राजनीति करना जिसमें महिला सशक्तिकरण, युवा सशक्तिकरण, किसानों का हित, गरीबों के लिए केंद्र की योजनाएं और प्रदेश की योजनाएं, और आरजेडी के पास झूठे वादे। हर परिवार में हम एक नौकरी सरकारी देंगे। अरे कैसे दोगे? जब तेजस्वी यादव से पूछा गया तो वो बता ही नहीं पाए। और एक बात मैं और कहना चाहूंगा, आज 14 नवंबर, आज चिल्ड्रंस डे है। 53 साल के जो अब परिपक्व बालक राहुल गांधी और तेजस्वी यादव को झटका लगा है। राहुल गांधी ने तोहफा दिया है जवाहरलाल नेहरू जी को चिल्ड्रंस डे पे, ये भी जनता देख रही है। लेकिन बंगाल में क्या होगा? यहाँ पे कांग्रेस, वामपंथी जो दलें हैं वो तो बार बार वोट कटुआ के तरह वोट को डिस्ट्रैक्ट कर रहे हैं, डाइवर्ट कर रहे हैं। तृणमूल को तो ऑक्सीजन दे रहे हैं यहाँ पे बंगाल में कांग्रेस और वामपंथी। देखिए पिछले चुनाव में 3 सीटों से 77 सीटों पर भारतीय जनता पार्टी पहुंची और हम एक बहुत ही जिम्मेदार विपक्ष बन के उभरे हैं। अब पश्चिम बंगाल की जनता मन बना चुकी है, भाजपा को मौका देना है। आप बात कर रहे हैं ऑक्सीजन देने की। पिछली बार टीएमसी वेंटिलेटर तक आई थी, अब राजनीतिक तौर पे मृत पार्टी है और एक डेड बॉडी को ऑक्सीजन देने से कोई फर्क पड़ता नहीं है। कुछ माह की बात है, परिवर्तन की लहर चल चुकी है। भारतीय जनता पार्टी का कमल पश्चिम बंगाल में खिलेगा, ये मैं आपसे दावे से कह सकता हूं। गौरव जी, मेरा आखिरी सवाल आपसे है, बंगाल में ममता बनर्जी ने बोला है कि ये एसआईआर से लेके सब कुछ एक्चुअली ओरिजिनल वोटर्स जो है उन लोगों के नाम कैंसिल करने के लिए एक बीजेपी का चाल है। तो ये तो घर घर में यहाँ पे बंगाल में ये पैनिक क्रिएट करने का एक माहौल बना रहे हैं तृणमूल। मैं आपका आभार व्यक्त करता हूं, आपने बहुत महत्वपूर्ण सवाल किया है। पहली बात, ममता बनर्जी जंगल राज का प्रतीक है। जब सीएए की बात होती है, एनआरसी की, वो कहती है भारत में गृह युद्ध हो जाएगा और कोई माइका लाल नहीं है जो कानून से ऊपर हो। बिहार में गलती करी राहुल गांधी और तेजस्वी ने एसआईआर का विरोध किया। बिहार की जनता भारी संख्या में निकली और मतदान किया। पश्चिम बंगाल में भी यही होगा। अगर एसआईआर का, संवैधानिक संस्थाओं का, कानून का विरोध ममता बनर्जी करने की हिम्मत दिखाती है तो पश्चिम बंगाल की जनता उन्हें नेस्त नाबूद कर देगी। आरजी कर मेडिकल कॉलेज हमने देखा क्या हुआ, संदेश खाली हमने देखा क्या हुआ। इस सब का जवाब पश्चिम बंगाल की जनता ममता बनर्जी को देगी। बहुत बहुत धन्यवाद। আমি সন্ময়দার কাছে যাব। সন্ময়দা, খুব নির্দিষ্টভাবে এসআইআর এর বিরোধিতা করাটা কাল হয়েছিল রাহুল গান্ধী এবং তেজস্বীর, একদম স্পষ্টভাবে বিজেপি বলছে। মানে এসআইআর এর জন্য এটা বড় জয় এবং এসআইআরটা আরো ভালোভাবে যাতে বাংলায় হয় তার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে গণতন্ত্রপ্রেমী মানুষকে। মহিক, আমি প্রথমেই একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এবারের এই নির্বাচনটা, বিহারের নির্বাচনটা আমার কাছে মনে হয়েছে বিজেপি, অবশ্যই বিজেপি নীতিশ কুমারের জোট তারা অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে, সেটা একটা খুব উল্লেখযোগ্য দিক। কিন্তু আমার খালি মনে হচ্ছে যে গণেশ কুমার কিন্তু অসামান্য রোল প্লে করলেন এই বিহারের এক্সপেরিমেন্টটা দিয়ে। পশ্চিমবঙ্গটা হচ্ছে বিহারের পর, বিহারে প্রথম হয়েছে, বিহারটা নিয়ে প্রচুর আইনি আদালতের জট সামলাতে হয়েছে।
আজকে যখন রেজাল্টটা বেরোলো আমি হিসেব করছিলাম, ঠিক 420 দিনের হিসেব। 24শে জুন অ্যানাউন্সমেন্ট করেছেন জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা SIR এ যাব বিহার। 15ই জুলাই নাগাদ আদালতের লড়াইটা শুরু করলেন সমস্ত বিরোধী রাজনৈতিক দল, কংগ্রেস, যে RJD, অন্যান্যরা। কিন্তু ঠিক 420 দিনের মধ্যে SIR কমপ্লিট করে আইনি জটিলতার ধাক্কা সামলে এবং SIR এর এই প্রক্রিয়ার যে পর্বটা জ্ঞানেশ কুমাররা বা জাতীয় নির্বাচন কমিশন করলো, মনে রাখতে হবে যে আজকে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, পন্ডিচেরি, অসমে যখন হচ্ছে SIRটা, তখন তার পেছনে একটা এক্সপিরিয়েন্স থাকছে বিহারে। কিন্তু বিহারে যখন হয়েছে তার আগে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স সাম্প্রতিক অতীতে হয়নি বা সাম্প্রতিককালে ছিল না। ফলত দ্যাট ওয়াজ দ্য অ্যাসিড টেস্ট, এবং সেই অ্যাসিড টেস্ট কিন্তু সম্মানের সঙ্গে কাটিয়েছেন, মানে উতরেছেন। এর পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন তুলবো আজকে রিপাবলিক বাংলার এই চ্যানেলে। প্রধানমন্ত্রীর বক্তব্যটা আমি শুনছিলাম, যথার্থ বলেছেন পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে, পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে। প্রধানমন্ত্রীর মুখে কথাটা শুনে আমরা পশ্চিমবঙ্গের মানুষ, স্থিতবিরক্ত মানুষ, তারা আশ্বস্ত যেমন হচ্ছি, কিন্তু আমার প্রশ্নটা এখানে থাকছে, সেই জঙ্গলে যখন জঙ্গল হয় তখন জঙ্গল কাটার দায়িত্বটা অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে কেন্দ্রীয় সরকারেরও থাকে। তো বৃহত্তর খেলাফতের কথা তুমি বলছিলে, গাজাতুল হিন্দের কথা তুমি বলছিলে, আনসারুল্লাহ বাংলা, জামাত, আল কায়েদার নেটওয়ার্ক খুঁজতে পশ্চিমবঙ্গে NIA কে আসতে হচ্ছে। এই সমস্ত কিছু জানার পরও আমার প্রশ্নটা এখানে যে কেন্দ্রীয় সরকার এবার কবে পা ফেলবে? কেন্দ্রীয় সরকারের হাতে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স নেওয়ার জন্য একাধিক বিষয় আছে। SIR তো জ্ঞানেশ কুমার করলেন, কিন্তু তার পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় সরকারকে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার পশ্চিমবঙ্গের ব্যাপারে নিতে হবে। আর যদি না নেন তাহলে কিন্তু বিহারের এই স্যাটিসফ্যাকশন কিন্তু পশ্চিমবঙ্গে সাস্টেন করা যাবে না। তার কারণ এই রাজ্যে এমন একটা প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে যেখানে IAS, WBCS, IPS একটা র্যাকেট তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় এন্টার পশ্চিমবঙ্গটা চালাচ্ছেন। একে মোকাবিলা করা কিন্তু সহজ নয়। আমি শেষ করার আগে আরেকটা কথা বলবো, খুব উল্লেখযোগ্য কথা এখানে বলবো, সেটা হচ্ছে বিহারের মাটিতে যখন SIR হচ্ছে তখন বিরোধিতা করার জন্য কিন্তু RJD করেছে, কংগ্রেস করেছে, ঠিক আছে, সেখানকার প্রশাসনকে কিন্তু তারা নামাতে পারেননি। পশ্চিমবঙ্গে কিন্তু SIR বিরোধিতার জন্য 527 জন অফিসারকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, এবং সেই ERO, DEO তাদের দিয়েও এখন ম্যানিপুলেশন পার্টটা চলছে। এই কঠিন অবস্থায় কেন্দ্রীয় সরকারের হাতে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স গুলো জায়গা আছে, স্কোপ আছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সেগুলো এক্সিকিউট করতে হবে পশ্চিমবঙ্গের ব্যাপারে। 2026 খুব কাছে দেখা যাচ্ছে। 2024-এ কি হবে সেটা বাংলার মানুষ কেন সারা ভারতবর্ষের মানুষের প্রত্যাশা আছে, এবং সর্বভারতীয় বিজেপি আজকে এজেন্ডা সেট করে দিয়েছে। আবি বাঙ্গাল বাকি হয় স্লোগান উঠছে তোমাদের সন্তুপানের সামনে, আমরা শুনছিলাম। তো সবই যদি ঠিক হয় তাহলে পশ্চিমবঙ্গের ব্যাপারে কেন্দ্রীয় সরকার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার গুলো কবে ফেলবে, এটাই কিন্তু প্রশ্ন এই মুহূর্তের এই সময়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আপনার কাছে আসবো। আমি ঝন্টু বড়াইকের কাছে যাচ্ছি। ঝন্টু বড়াইক, বাংলা এবং বিহার মানে অঙ্গবঙ্গ কলিঙ্গের কালচার, অঙ্গবঙ্গ কলিঙ্গের মানসিকভাবে ভাবনা চিন্তা, তাদের রাগ অভিমান সব কিছু মোটামুটি বলা হয় একই ধরনের। অঙ্গে এবং কলিঙ্গে দু জায়গাতেই এবার বিজেপির সরকার, এবং সেখানকার মানুষ নিজে ফিল করছে যে বিজেপিকে আনলেই আমাদের অবস্থার একটা পরিত্রাণ আমরা পাবো। বাংলা কি ফিল করতে পারছে? দেখো, বাংলা কি ফিল করতে পারছে তার চাইতে বড় জিনিস হচ্ছে অঙ্গবঙ্গ কলিঙ্গের ডেমোগ্রাফির থেকে শুরু করে বেশ কিছু জায়গায় তো আলাদা, আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই জন্যই বলি আমরা একসাথে ছিলাম 1905 অবধি। কিন্তু প্রশ্নটা হলো ময়ূর, অঙ্গের সাথে বঙ্গের যে সাংঘাতিক একটা মিল এই মুহূর্তে আছে, RJDর 20 বছর আগের তানাশাহি, বিহার মানে তানাশাহি মাফিয়াতন্ত্রের আরেক নাম, যেটা ডিকশনারিতে তুলে দিয়েছিলেন RJD, সেটা কিন্তু এখন এই রাজত্বটা চলছে ডেমোক্রেসির নামে মমতাক্রেসির এই সময়টায়, অর্থাৎ দুটো পার্ট এক। এবার প্রশ্ন হচ্ছে যে তিনটে মানে MQ ফ্যাক্টর বঙ্গে বিরোধীদের কার্যত কোমর ভেঙে দিচ্ছে দিনের পর দিন, মানুষের জনমতকে বিরোধী ব্যালট বক্সে প্রকাশিত হতে দিচ্ছে না। 1 মাফিয়া, 2 মাইনরিটিস ফ্যাক্টর, 3 হচ্ছে মহিলা। এই তিনটাকে কিন্তু পাখির চোখ করার জায়গাটা এই মুহূর্তে প্রধান বিরোধী দলের আছে বলে আমরা বারবার মনে করি। দেখো, বিহারে সাকসেসফুলি এই কাজটা হয়েছে। তোমার এটাই দেখছিলাম
যে বিহারে এতদিন পর্যন্ত স্বাধীনতার পরে উচ্চবর্ণীয়দের মানে ব্রাহ্মণ, ভূমিহার, রাজপুত, কায়স্থ এদের 15% সাথে 70% যাদব, কুর্মী, কৌরিসের বিভাজনটাই ছিল বিরোধীদের সবচেয়ে বড় অস্ত্র। এই এনডিএ নীতিশ বিজেপির এনডিএ সরকার 20 টার্মে থাকার পরে যে অ্যান্টি ইনকামবেন্সির গল্পগুলো বলা হচ্ছিল, তারা প্রো ইনকামবেন্সি করতে পেরেছিল একটা লজিকেই, এদের মধ্যে কোঅর্ডিনেশন এনেছে এবং ভারতরত্ন কর্পূরী ঠাকুরকে এতদিন পরে তাকে যে স্বীকৃতি দেওয়া পিছড়ে বর্গের কাজের জন্য, এটা তার একটা অন্যান্য নজির। বাংলায় এই যে 3টে ফ্যাক্টর, তার মধ্যে মাফিয়া তন্ত্র, মাসেল পাওয়ার, এটাকে কেন্দ্রীয় সরকার যদি আটকাতে না পারে, এ রাজ্যে মমতা তার মাফিয়া দিয়ে শুধু ভোটটা করায় না, লাস্ট 1.5 দশকে রাজ্যে ভোট হয়নি, মমতা ভোট করিয়েছে তার অন্যতম 2টো হ্যান্ডস প্রশাসন এবং পুলিশকে দিয়ে। দ্বিতীয় মাইনরিটিস ফ্যাক্টর, দেখো যে বিহারে যেই এমটা ছিল আরজেডি এবং এই যে মহাগঠবন্ধনের নিজের সম্পত্তি একদম 17.7% পপুলেশন, অর্থাৎ 70টা বিধানসভা, এখন যেটা দাঁড়িয়েছিল প্রায় 87টা সিটে মুসলিম ভোটটা কার্যত সাংঘাতিক পরিমাণে এবং 82% পেতো মহাগঠবন্ধন। এবার আনতে পেরেছে নিজের ঘরে। এটা কি এ রাজ্যের প্রধান বিরোধী দল পারবে? অর্থাৎ তারা কি ছেঁড়াছাতায় আজও গা না ঢেকে বাস্তবের সম্মুখীন হতে পারবে? এটাই কিন্তু কারণ হবে আগামী নির্বাচনে। একদম। আমি শুভমের কাছে যাব। শুভম ব্যানার্জি সিপিআই নেতা, সিপিআই এখন অবধি সম্ভবত আর খাতা খোলার অপশনও নেই। সিপিএম একটা সিট পেয়েছে, সিপিআইএমএল 2টো সিট বোধহয় পেয়েছে, আমি ঠিক বলছি বোধহয় 2টো বা 3টে সিট পেয়েছে। প্রবলেমটা হচ্ছে, মানে আমি জানি না, তোমরা অনেক বলে না এটা অর্ধেক খালি বা অনেকটা ভরা, তুমি কিভাবে দেখবে আমি জানি না। তুমি হয়তো এটা দেখতে পারো আশাবাদী হয়ে যে সত্যি একটা বড় রেজাল্ট করেছে, এবার বাংলাতেও 1-2টো সিট হয়তো আমরা পাবো। আবার এটাও ভাবো যে ভোট কাটুয়া হলে কি হতে পারে। প্রশান্ত কিশোর যে কাজটা করে দিয়ে গেল, তোমরা আসলে শুভম তৃণমূলকে আবার অক্সিজেন, যেটা আমি বারবার গৌরব ভাটিয়া থেকে শুরু করে অনেকের কাছে জিজ্ঞেস করছিলাম, অক্সিজেন জুগিয়ে যাচ্ছ। মানে এখন বাংলাতে তোমাদের নতুন স্ট্র্যাটেজি কি হবে? প্লিজ আর বলো না যে রাহুল গান্ধীর সাথে তোমরা একসাথে সেলফি তুলে তোমরা নিজেদের যে ভাঙা গাড়ি সেই গাড়িটা স্টার্ট দিতে পারবে। অপশন নেই, রাহুল গান্ধী প্রায় ফিনিশ। দেখুন, প্রথম কথা হচ্ছে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর মুখ এবং বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মুখ, সেটা গুরুত্বপূর্ণ, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এবার অক্টোবরের আগে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত যতগুলো সার্ভে হয়েছে, ওপিনিয়ন পোল হয়েছে, তাতে দেখা গেছে বিহারে মুখ্যমন্ত্রী হিসেবে সকলের প্রথম পছন্দ ছিল তেজস্বী যাদব, সেখানে নীতিশ কুমার ছিলেন তৃতীয় পছন্দ। হঠাৎ করে সিচুয়েশনটা পাল্টে গেল ঠিক অক্টোবর মাসে ভোট গণনার ঠিক কয়েকদিন আগে 3রা অক্টোবর নীতিশ কুমার 25 লক্ষ মহিলা ব্যাংক অ্যাকাউন্টে উনি 10,000 টাকা করে ট্রান্সফার করলেন এবং টোটাল বেনিফিশিয়ারির সংখ্যাটা হচ্ছে এই প্রকল্পে 1 কোটি। তারপরেই পুরো সিচুয়েশনটা পাল্টে গেল এবং বিজেপির প্রতিনিধি যিনি বসে আছেন তিনিও বলার সময় যে তফাৎ করে দিল মহিলাদের ভোট। আমরা জানি ইলেকশন কমিশন ভোটের আগে যদি কোনো দল 1000 টাকা কারোর হাতে দেয় সেটা ইলেকশন কমিশন অ্যালাউ করে না, কিন্তু সেই দলই যখন সরকারি সম্পত্তি আমার আপনার ট্যাক্সের টাকা ব্যবহার করে 10,000 টাকা কি 20,000 টাকা কোনো ব্যক্তির অ্যাকাউন্টে দিচ্ছে, না কথাটা শুনে নিন, কথাটা শুনে নিন, টাকা দেওয়ার বিরুদ্ধতা করছে, 10,000 বা 20,000 টাকা দিলে সেটার কিন্তু বিরোধিতা করছে না বা সেটাকে আটকাচ্ছে না ইলেকশন কমিশন। এবার আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে আমাদের 21-এর বিধানসভার ক্ষেত্রে আমাদের রাজ্যেও কিন্তু ঠিক ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণার ঠিক আগে একদম ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা করেছিলেন এবং ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। আমরা মনে করছি এইভাবে যদি ইলেকশন কমিশন এই বিষয়টাকে যদি নজরদারি না করে তাহলে কিন্তু বিজেপি বিহারে যাই রেজাল্ট করুক না কেন বা বামপন্থীরা আমাদের রাজ্যে যতই আন্দোলন গড়ে তুলুক না কেন, যদি এই সরকারি টাকা সরাসরি নির্বাচনের আগে সরাসরি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা এটা যদি বন্ধ করা না যায় তাহলে কিন্তু আমাদের রাজ্যেও 26-এর নির্বাচনে সরকারি টাকা ব্যবহার করে আবার ট্রান্সফার করে সুপ্রিম কোর্টেও যেতে পারো, সেই তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় থেকে যাবে। শুভম, আমাকে একটা কথা বলো,
তোমরাই একদম খেটে খাওয়া মেহনতি মানুষের কথা বলো, তোমরা কি আসলে মেহনতি মানুষকে অপমান করছো? কারণ তোমরা আরো পিছিয়ে পড়বে, এরকম ভাবে মেহনতি মানুষকে অপমান কেন? কোনো মেহনতি মানুষকে অপমানের কথা নয়। আমরা মানে তুমি বলছো যে যেখানে সিপিআইএমএল বা সিপিএম জিতেছে, আমরা বলছি সরকারি প্রকল্প, সেই সরকারি প্রকল্পের টাকা মানুষকে দেওয়া যেতেই পারে। 5 বছর সময় থাকে প্রকল্প ঘোষণার জন্য, সেই প্রকল্প ইমপ্লিমেন্ট করার জন্য 5 বছর সময় থাকে। প্রতিবার ঠিক নির্বাচনের নমিনেশন প্রক্রিয়া শুরু হবার আগে, নমিনেশন প্রক্রিয়া ঠিক শুরু হবার আগে এই টাকা ট্রান্সফার করা, এটা কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে আরো বেশি টাকা দেবে। আর বাম প্রতিনিধি বলছেন তারা এলে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করে দেবে। সেই কথা আমরা একবারও বলছি না। আমরা বলছি সরকারি প্রকল্প, সরকারি প্রকল্পের টাকা, পশ্চিমবঙ্গ থেকে সরকারি প্রকল্পের টাকা 5 বছর বিরোধী অবস্থান, যে অবস্থানের ফলে আজ অবধি আমাদের নেতৃত্বে ঠিক নির্বাচনের জায়গা দেননি। কোন কমিউনিস্ট দেশের নেতৃত্বে কোন মহিলা জায়গা পায়নি, মহিলারা টাকা পাচ্ছে। আপনি কি চান না, আপনি কি চান না আপনার দল ক্ষমতা আসুক? বিরুদ্ধে করছে, আপনি কি চান না মহিলা বিরোধী অবস্থানই বামেদের পতনের? আপনারা কি চান না আপনাদের দল ক্ষমতা আসুক? একদম। আমরা বলছি ঠিক নির্বাচনের আগে সরকারি টাকা সরাসরি দেওয়া যাবে না, মহিলাদের সরাসরি টাকা দেওয়া যাবে না। মহিলা বলে মানুষের মহিলা ট্রান্সফার বলছে, এই মহিলা বিরোধী অবস্থান থেকে বেরিয়ে আসুন। একটি পুরুষতান্ত্রিক দল যারা কোনোদিন কোনো মহিলা প্রার্থীর জায়গা দেয়নি, স্বীকৃতি দেয়নি। আপনার সিপিআইএম এর একজন মহিলা প্রধান আসেনি। তাহলে ইলেকশন কমিশন একদম আমি নীলাভর কাছে একদম হয়ে গেছে, 500 টাকা 1000 আমি দুজনের অডিওই ডাউন করছি। আমি নীলাভর কাছে যাওয়ার আগে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কংগ্রেসকে নিয়ে একটা সাংঘাতিক কথা বলেছেন, সাংঘাতিক কথা। কংগ্রেসের নামটাই প্রধানমন্ত্রী বদলে দিয়েছেন, মুসলিম লীগই এবং মাওবাদী কংগ্রেস। মুসলিম লীগ, মাওবাদী কংগ্রেস, একদম নির্দিষ্টভাবে। মুসলিম লীগ যেরকমভাবে কট্টরপন্থী জামাতি জেহাদিদেরকে সমর্থন করত, কংগ্রেস নিশ্চয়ই সেটাই করছে। এবং মাওবাদীদের, শহুরে মাওবাদীদের, তাদের ভরসার জায়গা কংগ্রেস হয়ে যাচ্ছে। জর্জ সোরোস, মাওবাদী এবং মুসলিম লীগ, এই তিনটে এই মুহূর্তে, আমি জানি না রাহুল গান্ধীর কি অবসেশন বা কম্পালশন। দেখুন, सच्चाई ये है कि आज कांग्रेस, और मैं बहुत गंभीरता के साथ कहता हूं, आज कांग्रेस मुस्लिम लीगी माओवादी कांग्रेस यानी एमएमसी बन गई है। ये कांग्रेस मुस्लिम लीगी माओवादी कांग्रेस है, ये एमएमसी है। और कांग्रेस का पूरा एजेंडा अब इसी पर चलता है। और इसलिए अब कांग्रेस के भीतर भी एक अलग धड़ा पैदा हो रहा है जो इस नेगेटिव पॉलिटिक्स से असहज है। নীলাভ, রাহুল গান্ধীকে পলিটিক্সটা বোধহয় শিখতে হবে। ওই হাইড্রোজেন বোম ফাটালাম, হঠাৎ করে জলে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটলাম, এগুলো করে মানে পার্ট টাইম পলিটিক্স হয়, এগুলো করে একটা শখ পূরণ হয়, সাইকেল চালানো, সুইমিং করার মতন। কিন্তু পলিটিক্সটা এরকমভাবে হয় না নীলাভ। এই যে ছবিটা এই মুহূর্তে দেখো, এই যে ঝাঁপিয়ে, এগুলো পলিটিক্যাল স্টান্টবাজি হতে পারে। এগুলো পাড়ার রকেট ছেলেরা কাউন্সিলর নির্বাচনের আগে করবে। বা একটা সময় বলা হতো জল শোভন নাম যেখান থেকে এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ধাক্কা মেরে ফেলে দিলেন শোভন চ্যাটার্জিকে। এটা সিরিয়াস একজন যিনি দেশের বিরোধী দলনেতা, ডেড ইকোনমি বলে দিলেন দেশকে। এটা হয় না, একটু তোমরা বোঝাচ্ছ না কেন, বা তোমরা দায়িত্ব নিচ্ছ না কেন? আমার ধারণা শুভঙ্কর সরকার বোধহয় রাহুল গান্ধীর থেকে বেশি ভালো ন্যাশনাল লিডার হবে, তোমরা বোঝাও না কেন? না দেখুন, আজকে একটা নির্বাচনের ফলাফল বেরিয়েছে, ফলাফলে আমাদের কংগ্রেসের
ফলাফল খুবই খারাপ হয়েছে, এটা তো অস্বীকার কেউ করতে পারবে না, সবাই দেখতে উড়ে পাচ্ছে। গেছো না এর মধ্যে ভ্যানিশ হয়ে গেছো। না ভ্যানিশ কি জানি না, রাজনীতিতে কাউকে আমি ভ্যানিশ বলে মনে করি না। আমি মনে করি আজকে আমাদের ফলাফল খারাপ হয়েছে, আগামী দিনে ঘুরে দাঁড়ানোর জায়গা আছে। এবার কোথায় ভুল হয়েছে না হয়েছে সেটা সংশোধনের জায়গা থাকবে, তা বলে কাউকে ব্যর্থ, কাউকে কেউ রাজনীতি বোঝে না, দরকার। তুমি জীবনে 95খানা ইলেকশন হারার পরে 18তম বার তোমার যদি লঞ্চ হয় তাহলে তুমি প্রিভিলেজ চাইল্ড। আমরা কিন্তু সাধারণ মধ্যবিত্ত মানুষজন এতবার লঞ্চিং প্যাড পাই না, মানে কংগ্রেসে তোমরাও এতবার পাও না। এবং প্রধানমন্ত্রী সেটাই বলছেন যে কংগ্রেস কিন্তু আবার ভাঙবে তোমাদের এই মধ্যবিত্তদের রাগের জন্য। কংগ্রেস একটা বাবুদের কংগ্রেস হয়ে যাচ্ছে, আরেকটা কংগ্রেস যারা খেটে খাচ্ছে, রাস্তায় নেমে যারা লড়াইটা দিচ্ছে তাদের কংগ্রেস। না দেখুন, বিহারে কিন্তু মূলত মুখ ছিল এখানে আরজেডি, তেজস্বী যাদব। আরজেডি বড় পার্টি ছিল, আরজেডির নেতৃত্বে এখানে লড়াই হয়েছে বা তেজস্বী যাদবকে মুখ করে লড়াই হয়েছে। সেই জোটকে মানুষ হারিয়েছে মহাগঠবন্ধনকে, কেন তেজস্বী যাদবকে নেয়নি, কেন আরজেডিকে নেয়নি, এগুলো নিয়ে প্রশ্ন থাকবে। না তাহলে ব্যর্থতা কি অধীর চৌধুরী? কারণ অধীর চৌধুরীকে অবজারভারের দায়িত্ব দিয়েছে। না অবজারভারের কাজ কি? অবজারভার গিয়ে অবজারভারের কাজ কি? চা ঝালমুড়িকে দেখা, অবজার্ভ করা। অবজারভারের কাজ হচ্ছে তিনি গিয়ে একটা পর্যালোচনা করতে পারে, পর্যবেক্ষণ করতে পারে। অবজারভার কিন্তু মাটিতে দাঁড়িয়ে দিনের পর দিন সংগঠন করা, ভোট করা, কোথায় এই কাজগুলো অবজারভারের নয়। আমি সন্ময়দা দীর্ঘদিন কংগ্রেসটাকে দেখেছেন। সন্ময়দা সত্যি অবজারভারদের কাজ পর্যালোচনা করা। আর অন্যদিকে আমাদের রাজ্যে একজন অবজারভারকে আমি দেখছি, বিপ্লব দেব বলে, তিনি দার্জিলিং থেকে গঙ্গাসাগর অবধি বিভিন্ন ছোট ছোট মিটিং করে বেড়াচ্ছেন। আমরা মিডিয়াতে তাকে বসতে বললে তিনি বলছেন যে রাজ্য নেতা যারা আছেন, যারা ফেস, তাদেরকে বসানো হোক। আমি একদম পেছনে পেছনে ছোট 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 আরএসএসের সাথে মিটিং, আমাদের নিজের শাখার মিটিং করে যাচ্ছি। মানে বডি ল্যাঙ্গুয়েজের পার্থক্য করে দিচ্ছে আরজেডি, আরএসপি, সিপিআই, সিপিএম এবং বিজেপি। দেখো ময়ূক, আমি একটা কথা খুব পরিষ্কার বলি, সেটা হচ্ছে রাহুল গান্ধীর কে বাস্তব কথায় বলছি, ভারতবর্ষের মাটিতে যে অপোজিশন লিডার হিসেবে যেটা থাকার, গড়ে ওঠার স্পেসটা দিয়েছিল 2024-এর ইলেকশন, প্রায় 99 থেকে 100টা আসন পাওয়ার পর কংগ্রেস তার সদ্ব্যবহার করেনি, রাহুল গান্ধী তার সদ্ব্যবহার করেনি। মেটেরিয়াল নেই, মানে প্র্যাকটিক্যালি ভারতবর্ষের মাটিতে শক্তিশালী অপোজিশন একটা থাকা উচিত, যারাই ক্ষমতায় থাকুক না কেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাহুল গান্ধী শক্তিশালী অপোজিশন লিডারই হতে পারলেন না, ওই জলে ঝাপটাপ তোমরা দেখাচ্ছ। আমি আজকে একটা ছোট্ট তথ্য বলবো, এখানে শুভম ব্যানার্জি একটু আগে বক্তব্য রাখলেন, আমি তাকে ধন্যবাদ জানাবো, নীলাভকেও ধন্যবাদ জানাবো আজকের এই থেকে টক শোতে। সেটা হচ্ছে কতগুলো পয়েন্টকে ওরা কিন্তু তোলেননি। একটু খেয়াল করে দেখো, ইভিএম হ্যাক হয়েছে এই কথাটা কিন্তু তারা বলেননি। দ্বিতীয়ত হচ্ছে এসআইআর, না অখিলেশ বলেছে, আমি বলছি এরা বলেননি, আমি এদের কথা বলছি। এসআইআর কে দোষ দেননি, ওই 10,000 টাকার দিকে নজরটাকে ঘোরানোর চেষ্টা হচ্ছে। প্রশান্ত কিশোর ফ্যাক্টরটাকে কিন্তু কোনো কথা বলেননি। মুসলিম ভোট এবং যাদব ভোট কনসলিডেশন করে বহু যাদব অধ্যুষিত কনস্টিটুয়েন্সিতে যে বিজেপি সুইপ করা, এই পার্টিকুলার পয়েন্টটাতে কোনো আলোচনা নেই। বিহারের মুসলিমরাও, যাদবরাও কিন্তু অ্যাবসলিউটলি তেজস্বী যাদবের পেছনে হলেন না, কনসলিডেট করলেন না। এইসব খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হয়তো অচিরে আলোচনা হবে। কিন্তু আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে 10,000 টাকা দিয়ে ওরা দৃষ্টিটা ঘোরালেন, কিন্তু এটা রিভিউ করা দরকার প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দলে, যে তারা তাদের ভূমিকা পালন করছেন কিনা, যেটা ভারতবর্ষের রাজনীতির স্বার্থে দরকার। শক্তিশালী অপোজিশন সব জায়গায় দরকার। আজকে বিহারের মতো মাটিতে তুমি চিন্তা করে দেখো তো, কংগ্রেস দলটা পঞ্চম শক্তি আমি দেখছিলাম, মানে তেজস্বী যাদব তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি হচ্ছে চিরাগ পাসওয়ান, মানে তার বিধায়কের সংখ্যা 20, আর সেখানে কংগ্রেস এখন দাঁড়িয়েছে 6। ঠিক, তারপরে একটা দল রিভিউ করবে না? একদম একদম। কিসের জন্য? আমার সময় একেবারে শেষ, আর আমি সময় দিতে পারছি না, কিন্তু আমি একটা ছবি দেখাবো এবং তারপর 3টে ছবি দেখাবো। প্রথম যে ছবিটা, সেই ছবিটা আপনারা দেখুন। অনেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক কটাক্ষ করতেন, কিন্তু আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গামছা ম্যান, এই গামছাওয়ালা, এভাবে গামছা গলায় দিয়ে চুপচাপ স্বয়ংসেবক হয়ে কাজটা, এটা সেদিনও করতেন, আজও করছেন। এবং বিহারের মানুষ, নেতারা তো আসবে, নেতারা যাবে, নেতারা বড় বড় লেকচার মারবে, কিন্তু বিহারের মানুষ বুঝতে পারছে, বাংলার মানুষও যেভাবে বুঝতে পারছে যে অ্যাটলিস্ট যাই বলুক না, যাই করুক না বিজেপি, একটা সততা আছে, একটা বেসিক ইন্টেন্ট আছে দেশটাকে এক করে রাখার। পাকিস্তান কিছু করলে পাকিস্তানের থোতা মুখ ভোতা করে দেওয়ার,
আমাদের দেশকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার এই যে ছবিটা, আর আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিটা দেখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আজও বলে যাচ্ছেন আমি টাওয়েল বেবি নয়। ওই টাওয়েল বেবি গুচির ব্যাগ নিয়ে পার্লামেন্টে গেলাম, ইটালিতে গেলাম, একটু প্যালেস্টাইন নিয়ে এসি ঘরে বসে কথা বললাম, একটু মিনমিনের চ্যানেলে গিয়ে বড় বড় লেকচার দিলাম নিকারাগুয়া নিয়ে। না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3টে ছবি দেখাবো আর এটা দিয়ে জবাব চায় বাংলা শেষ করব। প্রচারেও গামছা, গাড়ি থেকে নেমে গামছা এবং স্টেজে উঠে গামছা দিয়ে এই বার্তা দেওয়া, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। ছোট্ট বিরতি। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH